কোয়ান্টাম সেমিকন্ডাক্টর স্ট্রাকচারস। অ্যাকচুয়ালি আজকে আমি লো ডাইমেনশনাল স্ট্রাকচার পড়াবো। যখন কোনো সলিডের ডাইমেনশন আমরা একটা বা তার বেশি ডাইমেনশনে কমিয়ে ফেলবো, অর্থাৎ একটা 3D সলিডকে সেটাকে 2D সলিড করে নেব অথবা 1D করে নেব, সেটা ইদার ম্যাথামেটিক্যালি হতে পারে অথবা ফিজিক্যালিও হতে পারে। দেখা যাবে যে তার ফিজিকো-কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ফিজিকো-কেমিক্যাল ক্যারেক্টারিস্টিকগুলো প্রচুর পার্থক্য হয়ে যাচ্ছে, এবং এই ডিফারেন্সটা আমরা প্রত্যেকটাই অ্যানালিসিস করব যে কিভাবে এই বাল্ক মেটেরিয়ালের যে প্রপার্টিস তার সঙ্গে যখন ডাইমেনশন রিডিউস করা হবে সেখানে দেখব যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, ম্যাগনেটিক এবং অপটিক্যাল প্রপার্টিস এগুলো সবই চেঞ্জ হয়ে যাচ্ছে এই লো ডাইমেনশনাল স্ট্রাকচারে। এবং যখন লো ডাইমেনশন স্ট্রাকচার অ্যানালিসিস করা হবে সেখানে ওই পার্টিকেলসগুলো যেগুলো সাধারণত কোনো একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চার্জগুলোকে ক্যারি করে, সিম্পলি আমি ইলেকট্রন অথবা হোল বলতে পারি, সেগুলো একটা ছোট জায়গার মধ্যে কনফাইনমেন্ট করতে হবে। খুব স্মল প্লেসে যদি কনফাইনমেন্ট তাদের হয় ইলেকট্রন এবং হোল, তাহলে তাদের বিহেভিয়ার মোটেই কিন্তু বাল্ক সলিডে যেরকম ছিল সেরকম ভাবে হবে না আর। এবং সেখানে কোয়ান্টাম সাইজ এফেক্ট নিতে হবে, কেননা যদি কনফাইনমেন্ট অফ ইলেকট্রন অ্যান্ড হোল এই জিনিসটা খুব ছোট প্লেসের মধ্যে হয়, ধরে নাও ন্যানো অর্ডারে বা ন্যানোমিটারের মধ্যে হয়, কয়েক ন্যানোমিটার বা কয়েক ফিউ হান্ড্রেডস অফ ন্যানোমিটার যদি হয় এদের কনফাইনমেন্ট, তাহলে তাদের যে নিউ ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস সেটা মোটেই লার্জ স্কেল স্ট্রাকচারের সঙ্গে মিলবে না। যদিও কম্পোজিশন এক হবে, মানে আমি ধরো সিলিকন স্ট্রাকচার যদি নিই, সিলিকন ক্রিস্টাল যদি নিই, তার মধ্যে ইলেকট্রনের যে কন্ডাক্টিভিটি, ইলেকট্রনের জন্য যে কন্ডাক্টিভিটি বা কেমিক্যাল প্রপার্টিস অথবা ম্যাগনেটিক প্রপার্টিস, এগুলো সবই ওই ন্যানো অর্ডারের স্ট্রাকচারে যদি আমি দেখি তাহলে পাল্টে যাবে। আর এই লো ডাইমেনশনাল স্ট্রাকচারের জন্য ন্যানো স্ট্রাকচার একটা ব্রিজ হিসাবে ব্যবহার করব আমরা ন্যানো স্ট্রাকচারকে, যেটা কিনা মলিকুলার বিহেভিয়ার এবং বাল্ক ম্যাটেরিয়ালের বিহেভিয়ারের সঙ্গে একটা কানেকশন তৈরি করবে বা ব্রিজ তৈরি করবে। তাহলে সেই জন্য ন্যানো স্ট্রাকচারের এত প্রয়োজন, যেটা কিনা মলিকুলার বিহেভিয়ার এবং ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারের সঙ্গে একটা সমন্বয় স্থাপন করে। এবং প্রপার্টিসগুলোকে যদি আমি সুইটেবলি কন্ট্রোল করতে পারি, অর্থাৎ ইলেকট্রন হোল এদের প্রপার্টিসগুলোকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারি আমরা, তাহলে নতুন নতুন ডিভাইস এবং টেকনোলজি তৈরি করে দেওয়া যাবে, যেটার সাহায্যে কমিউনিকেশন, অপটো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রন কন্ডাক্টিভিটি এই ধরনের যে টেকনোলজিগুলো আছে সেখানে এই ন্যানো স্ট্রাকচারের বা লো ডাইমেনশনাল ক্রিস্টালের প্রচুর ব্যবহার রয়েছে। আমরা তারপরে চলে আসবো ক্লাসিফিকেশনস অফ লো ডাইমেনশনাল মেটেরিয়ালে। একটা ক্রিস্টালের বাল্ক ক্রিস্টাল সাধারণত 3D স্ট্রাকচারের হয়। এই 3D স্ট্রাকচারের ডাইমেনশনকে আমরা যদি
কমিয়ে ফেলি, তাহলে সেই অনুযায়ী তাকে 3D স্ট্রাকচার, 2D স্ট্রাকচার এবং 1D স্ট্রাকচারের ক্লাসিফিকেশন করা যেতে পারে এবং সেই অনুযায়ী কনফাইনমেন্ট অফ ইলেকট্রনস আর হোল হবে এবং তাদের কনফাইনমেন্ট অনুযায়ী বা তাদের ডিরেকশন অফ মুভমেন্ট অনুযায়ী, ডিগ্রিজ অফ ফ্রিডম অনুযায়ী কোয়ান্টাম ওয়েল, কোয়ান্টাম ওয়্যারস অ্যান্ড কোয়ান্টাম ডটস এগুলোর স্ট্রাকচার চলে আসবে। কোন কোন ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য সেটা আমরা পরে ডিসকাস করছি। এরপরে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু কনফাইনমেন্ট অফ ক্যারিয়ার্স হচ্ছে, সেই জন্য এই কনফাইনমেন্টটা এত ছোট জায়গার মধ্যে হয় যে নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স ব্যবহার করা যাবে না, সেখানে কোয়ান্টাম মেকানিক্সের ইন্ট্রোডাকশন দরকার এবং সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো যেরকম কোয়ান্টাম মেকানিক্স মেনে চলে সেরকম এই লো ডাইমেনশনাল স্ট্রাকচারে কোয়ান্টাম মেকানিক্স অবশ্যই ব্যবহার করতে হবে এবং নন রিলেটিভিস্টিক কেসে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে 0 পয়েন্ট কোয়ান্টাম এনার্জিকে খুঁজে বার করব, যে ওই পার্টিকুলার প্লেসে বা কনফাইনমেন্টের জন্য 0 পয়েন্ট কোয়ান্টাম এনার্জি কত হবে। তার সঙ্গে তাদের ওয়েভ ফাংশন যদি বার করে দিতে পারি তাহলে সমস্ত ইনফরমেশন রিগার্ডিং দ্য পার্টিকেল আমরা বার করতে পারবো, যেরকম কাইনেটিক এনার্জি, যেরকম মোমেন্টাম এই সমস্ত ইনফরমেশনই ওয়েভ ফাংশন যদি পেয়ে যায় সেখান থেকে বার করে নেওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো এই যে লো ডাইমেনশনাল কোয়ান্টাম স্ট্রাকচার অথবা ন্যানো স্ট্রাকচার, এগুলোর মাধ্যমে কি করা যেতে পারে, ফিজিক্যালি আমরা কি বানাতে পারি বা কিভাবে এই ন্যানো স্ট্রাকচারকে টেকনোলজিতে ইউজ করা হয় বা সেমিকন্ডাক্টরে ব্যবহার করা হয়। এটার জন্য আমরা ন্যানো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আইডিয়াল হেটেরো জাংশন তৈরি করা হবে, যে হেটেরো জাংশনগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এবং সেখান থেকে সুপার ল্যাটিস তৈরি করা হবে। এই যে প্রিপারেশন অফ ন্যানো ইলেকট্রনিক ডিভাইস, এটার যে টেকনোলজি, এটার নাম হচ্ছে কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং বা কোয়ান্টাম ন্যানো ইঞ্জিনিয়ারিং। তার করসপন্ডিং কিছু ম্যাথমেটিক্যাল থিওরি থাকবে এবং সঙ্গে সঙ্গে ল্যাবরেটরিতে কিভাবে এই ডিভাইসগুলো বানানো যেতে পারে তার প্রসিডিওর এখানে আমরা ডিসকাস করব, মেইনলি কোয়ান্টাম ওয়েল, ওয়্যারস অ্যান্ড ডটস এর ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের টপিকের যে সমস্ত বিষয়গুলো। প্রথমে আসছি ক্লাসিফিকেশনে, যে লো ডাইমেনশন স্ট্রাকচার তো আমরা ডিসকাস করব এবং 3D স্ট্রাকচারকে সবসময় বাল্ক মেটেরিয়াল বলা হয়। একটা ক্রিস্টালের ক্ষেত্রে আমরা সেই বাল্ক মেটেরিয়ালটাকে ম্যাক্রোস্কোপিক্যালি সাধারণত দেখতে পাই, যেখানে কোনো রকম কোয়ান্টাইজেশন অ্যাপ্লাই করা হয় না। পার্টিকেল একদম এই বাল্ক মেটেরিয়ালের মধ্যে, পার্টিকেল বলতে ইলেকট্রন অথবা হোল, এগুলো সবই ধরো সিলিকনের একটা এরকম যদি আমরা ব্লক নিই, তার মধ্যে ইলেকট্রন হোল যেগুলো ফ্রি রয়েছে সেগুলো খুব সহজে বাল্ক মেটেরিয়ালের মধ্যে ঘুরে বেড়াতে পারবে। সুতরাং সেখানে কোনো কোয়ান্টাইজেশন পার্টিকেল মোশনের উপরে অ্যাপ্লাই করা হয়নি এবং পার্টিকেলটা পুরোপুরি এই বাল্ক স্ট্রাকচারের মধ্যে ফ্রি। এটাকে বলা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অর বাল্ক স্ট্রাকচার। এরপরে আসছি 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে। 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে কি করা হয়, পার্টিকেল মোশনটাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে কনফাইন করতে হয়, অর্থাৎ একটা ডিরেকশনে তাকে যেতে দেয়া যাবে না, তাকে বাউন্ড করে রাখতে হবে। এবং এখানে একটা প্লেন দেখানো হচ্ছে, সেই প্লেনে যে কোনো জায়গায় যদি এই পয়েন্টে যদি
ওই পার্টিকেলটা চলে যেতে পারে বা ইলেকট্রন হোল এগুলো ঘুরতে ফিরতে পারে, তাহলে সেটা হবে কোয়ান্টাম ওয়েল। অর্থাৎ কোয়ান্টাম ওয়েলে কোয়ান্টাইজেশন অ্যাপ্লাই করা হচ্ছে একটা দিকে এবং দুটো দিকে তাদের ফ্রি টু মুভ করে দেওয়া হচ্ছে। সো দ্য পার্টিকেল ইজ ফ্রি টু মুভ ইন দ্য টু ডাইরেকশনস অর টু ডাইমেনশনস, আর রেস্ট যে ডাইমেনশনটা পড়ে থাকলো সেই দিকে পার্টিকেল মুভমেন্টটাকে বন্ধ করতে হবে। কি উপায়ে বন্ধ করতে হবে সেটা আমরা পরে দেখব। এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে কোয়ান্টাম ওয়েল। আর থার্ড যে স্ট্রাকচারটা থাকলো সেটা হচ্ছে কোয়ান্টাম ওয়্যার, যেখানে পার্টিকেলকে একটা নির্দিষ্ট ডিরেকশনেই মুভমেন্টের জন্য ফ্রি করে রাখা হয়, আর অন্য যে দুটো ডাইরেকশন আছে তাতে কনফাইনমেন্ট করা হয়েছে। সুতরাং ইলেকট্রন অথবা হোল শুধুমাত্র এই ডাইরেকশনে চলাচল করতে পারবে, অন্য দুটো ডাইরেকশনে এটাকে আটকে রাখা হবে, বাউন্ড করে রাখা হবে। এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম ওয়্যার। আর লাস্টলি কোয়ান্টাম ডট, যেটাকে অ্যাকচুয়ালি জিরো ডাইমেনশনও বলা যায়, এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম বক্সও বলা যেতে পারে, এবং এখানে কোয়ান্টাইজেশন অ্যাপ্লাই করা হয় ইন অল দ্য থ্রি ডাইরেকশনস। অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটে ডাইরেকশনে যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে তিনটে দিকেই কোয়ান্টাম থিওরি আমাদের অ্যাপ্লাই করতে হবে, কেননা এখানে পার্টিকেলটা কনফাইনমেন্ট করতে হবে কয়েক ন্যানোমিটারের মধ্যে। এখানে যে কনফাইনমেন্টের কথা বলা হচ্ছে সেটা একটা ডাইরেকশনে হোক কোয়ান্টাম ওয়েলের ক্ষেত্রে, বা কোয়ান্টাম ওয়্যারের ক্ষেত্রে দুটো ডাইরেকশনে কনফাইনমেন্ট হোক, অথবা কোয়ান্টাম ডটের ক্ষেত্রে পার্টিকেল শুধুমাত্র ছোট্ট একটা জায়গায় কয়েক ন্যানো মিটার কিউবের মধ্যে এটা চলাচল করতে পারবে। এই কনফাইনমেন্টগুলো সবই কিন্তু ন্যানো স্ট্রাকচারের হবে, অর্থাৎ ন্যানো ডাইমেনশনের মধ্যে হবে। আমি কয়েকটা ন্যানো ডাইমেনশন এখানে উল্লেখ করতে পারি। যেরকম ধরো থিন ফিল্ম যখন তৈরি করা হবে অথবা কোয়ান্টাম ওয়েল যখন তৈরি করা হবে এই ধরনের, তখন তার থিকনেস মোটামুটি 1 to 1000 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার টু 1000 ন্যানোমিটার এরকম থিকনেসের হতে পারে। অর্থাৎ এখানে কনফাইনমেন্টটা 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে এই ডাইমেনশনে বা এইদিকে হবে, এই ডাইরেকশনে হবে। যদি কোয়ান্টাম ওয়্যারসের কথা ভাবি, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল এখানে নেব। যেরকম ন্যানো রড বা ন্যানো পিলার, এগুলো ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচার। এর ক্ষেত্রে মোটামুটি এই যে সিলিন্ডার টাইপের এটা দেখা যাচ্ছে, যেটার বা বার টাইপের দেখা যাচ্ছে, এটার ডাইমেনশন অফ কনফাইনমেন্ট হচ্ছে 1 to 100 ন্যানোমিটার। অর্থাৎ এটা যদি সিলিন্ডার হয় তার রেডিয়াস বা ডায়ামিটার মোটামুটি 100 ন্যানোমিটারের মধ্যে থাকবে। আর কোয়ান্টাম ডট, যেটা কনফাইনমেন্টটা আরো ছোট জায়গার মধ্যে করা যায়, ন্যানো ডটও বলা হয় এটাকে, এটা জিরো ডাইমেনশনাল স্ট্রাকচার। এটার রেডিয়াস মোটামুটি 1 to 10 ন্যানোমিটার হতে পারে। এবার এখানে কিউব টাইপের ধরা হয়েছে। যদি এটা স্ফিয়ারের মতো হয় তাহলে এটার রেডিয়াস হয়, অথবা এটার ডাইমেনশন যদি কিউব হয় তাহলে এটার যে কোনো সাইড যদি তুমি ধরো তাহলে 1 to 10 ন্যানোমিটার হতে পারে এটা। এছাড়াও পোরাস ন্যানোমিটারাল মেটেরিয়ালস ব্যবহার করা যেতে পারে। পোরাস ন্যানোমেটেরিয়ালস এর ক্ষেত্রে তার পার্টিকেল সাইজ বা পোর সাইজ যেটা, সেটা হচ্ছে 1 to 50 ন্যানোমিটার হতে পারে, 1 to 50। এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এই ধরনের রেডিউসড ডাইমেনশন ব্যবহার করা হচ্ছে। তাহলে কনফাইনমেন্টটা মোটামুটি বোঝা যাচ্ছে যে 1 to 1000 ন্যানোমিটার হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কোয়ান্টাম মেকানিক্স কেন ব্যবহার করব? এই কনফাইনমেন্টের জন্য কোয়ান্টাম মেকানিক্স কেন প্রয়োজন? ন্যানোস্কেলে যদি ফিজিক্যাল বিহেভিয়ার বুঝতে হয়, তাহলে কোনোভাবেই ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যবহার করা যাবে না। ক্লাসিক্যাল মেকানিক্স ব্যবহার করলে সেখানে কোনোভাবেই এই যে ইলেকট্রন ক্যারিয়ার্স, ইলেকট্রন বা হোলস হিসাবে যে ক্যারিয়ারগুলোকে ব্যবহার করা হচ্ছে বা কন্ডাকশনের জন্য যে ক্যারিয়ারগুলো আছে, সেই পার্টিকেলসগুলো কোনোভাবেই
এই স্মল ডিস্টেন্সের মধ্যে ক্লাসিক্যাল মেকানিক্স তারা মেনে চলবে না, কারণ বাল্ক মেটেরিয়ালের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ডিউ টু আনসার্টেনটি প্রিন্সিপাল অথবা ডি ব্রগলি ওয়েভলেন্থ, আমরা জানি যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সবসময় একটা পার্টিকেলের ক্ষেত্রে যদি মেজার করা হয় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি হয়, যেখানে এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই যে ওয়েভলেন্থটা, এটা ডাইমেনশন অফ দ্য স্ট্রাকচার এটার সঙ্গে মিলে যাবে, অর্থাৎ যে কনফাইনমেন্ট যার মধ্যে যে প্লেসের মধ্যে হবে সেই প্লেসের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের সঙ্গে ডি ব্রগলি ওয়েভলেন্থের কম্প্যারিজন থাকবে, এবং কোনোভাবেই ফিজিক্যাল বিহেভিয়ার ক্লাসিক্যাল মেকানিক্স এর সাহায্যে কনফাইনমেন্ট করার পরে মিলবে না। যেহেতু কনফাইনমেন্ট ডিস্টেন্সটা বা ডাইমেনশনটা খুবই কম, কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহার সেখানে করতেই হবে। আর যদি বাল্ক মেটেরিয়াল, যেখানে কোনো কনফাইনমেন্টের ব্যাপার নেই বা নো কনফাইনমেন্ট বাল্ক, এই প্রথমটার ক্ষেত্রে এখানে কোনো রকম কোয়ান্টাম মেকানিক্স যদি কেউ ব্যবহার নাও করে তাহলে সে ঠিকঠাকভাবে রেজাল্ট পাবে। কিন্তু যেহেতু কনফাইনমেন্টটা ন্যানো স্ট্রাকচারে চলে যাচ্ছে বা ন্যানোমিটার অর্ডারে চলে যাচ্ছে, সুতরাং ওই লো ডাইমেনশন বা লো ডিস্টেন্সের মধ্যে, ভেরি লো ডিস্টেন্সের মধ্যে অবশ্যই সেখানে পার্টিকেলকে ওয়েভ হিসাবে কনসিডার করতে হবে এবং আনসার্টেনটি প্রিন্সিপালের ব্যবহার করতে হবে, যার ফলে আমরা গ্রাউন্ড স্টেট লেভেলের এনার্জিটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ডিরাইভ করতে পারবো। আদারওয়াইজ ক্লাসিক্যাল মেকানিক্স সেখানে ভুলভাল রেজাল্ট দেবে। আমরা জানি যে যত কোয়ান্টাম নাম্বারটা কম হবে তত কোয়ান্টাম মেকানিক্সের যে ডিফারেন্স বা লো লেভেলের দিকে যত যাব তত কোয়ান্টাম মেকানিক্সের রেজাল্ট আর ক্লাসিক্যাল মেকানিক্সের ডিফারেন্সটা বেশি হয়ে যাবে। এবং কনফাইনমেন্টে সেটাই হচ্ছে, যখনই আমরা কনফাইনমেন্ট করে ফেলছি তখন প্রথমের থেকে গ্রাউন্ড স্টেটে যদি আমরা চলে যাই, গ্রাউন্ড স্টেটে এনার্জি যদি বার করতে যাই বা মোমেন্টাম বার করতে যাই, তাহলে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেবে না। সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহার করতেই হবে এবং সেখানে এনার্জিটা ডিসক্রিট হয়ে যাবে। আর ক্লাসিক্যাল মেকানিক্স কখনোই ডিসক্রিট এনার্জি লেভেল সাজেস্ট করে না, বা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কখনোই ডিসক্রিট এনার্জির যে ব্যান্ড সেগুলো কিন্তু কখনোই ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এক্সপ্লেন করা যায় না। সেই জন্য এই ন্যানো স্ট্রাকচারের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সকেই ব্যবহার করতে হবে। আমরা এখানে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সকে ব্যবহার করব, কেননা পার্টিকেলের এনার্জি বা ইলেকট্রনের এনার্জি যথেষ্ট এখানে কম, ইভি অর্ডারের, এমইভি অর্ডারের নয়। সেই জন্য খুব সোজাভাবেই আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করব, যেটা একদমই নন রিলেটিভিস্টিক থিওরি, এবং সেটা সলিউশন করে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে আমরা ওয়েভ ফাংশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব, ওয়েভ ফাংশন বার করব, করসপন্ডিং এনার্জি বার করবে এবং তার করসপন্ডিং বিভিন্ন রকমের ফিজিকো যে সমস্ত কেমিক্যাল বিহেভিয়ার বা মেকানিক্যাল বিহেভিয়ার, ম্যাগনেটিক বিহেভিয়ার, এগুলো খুঁজে বার করব। এবং সেটা যে সব সময় এক্স্যাক্টলি সলভ করা যাবে তা নয়, অনেক সময় আমরা দেখব যে এক্স্যাক্টলি সলভ করা যায় না, এরকম কিছু কেস চলে আসবে। সেখানে ভ্যারিয়েশনাল মেথড বা হার্ট্রি-ফক মেথড, ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন, এগুলো ব্যবহার করতে হবে। এখানে দেখানো হচ্ছে, দেখো বাল্ক মেটেরিয়ালের ক্ষেত্রে ইসিবি আর ইভি, ভিভি মানে কন্ডাকশন, সিবি মানে কন্ডাকশন ব্যান্ড, আর ভিভি মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই দুটো ব্যান্ড দেখো এখানে স্মুথলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা যদি
ডেনসিটি অফ স্টেটসের সঙ্গে এই এনার্জি ব্যান্ডের স্ট্রাকচারগুলো প্লট করি, তাহলে দেখবো যে স্মুথলি একটা চেঞ্জ হচ্ছে। সেটা হচ্ছে নো কনফাইনমেন্ট অথবা বাল্ক মেটেরিয়ালের ক্ষেত্রে নর্মাল সলিডে ম্যাক্রোস্কোপিক্যালি দেখলে যেরকম হয় সেটা, সেই স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। ওদিকে ওয়ান ডাইমেনশনাল কনফাইনমেন্টের জন্য ইসিবি আর ইভিবি দেখো স্টেপ ওয়াইজ ভ্যারি করছে, এখানটায় স্টেপ ওয়াইজ ভ্যারি করছে। আর 2D কনফাইনমেন্টের জন্য এখানে কতগুলো পিক পাওয়া গেছে, এখানে কতগুলো পিক পাওয়া গেছে। আর যদি কোয়ান্টাম ডট দেখো বা জিরো ডাইমেনশন দেখো, সেখানে কতগুলো ব্যান্ড এখানে তৈরি হয়ে গেছে, এর কতগুলো ব্যান্ড বা লেভেল বলতে পারো, ব্যান্ড থেকে লেভেল বলা ভালো, এখানে লেভেল তৈরি হয়েছে, এনার্জি লেভেল কতগুলো তৈরি হয়েছে। এগুলো সবই কোয়ান্টাম মেকানিক্যালি পাওয়া যাবে। এখানে একই ধরনের গ্রাফ, কোয়ান্টাম ওয়েল একটা তুমি ন্যানো শিটকে বা কোনো একটা 2 ডাইমেনশনাল যদি ন্যানো স্ট্রাকচার হয় ভেরি স্মল থিকনেসের বা ন্যানো অর্ডারের থিকনেস, ন্যানোমিটার অর্ডারের থিকনেসের, তাকে কোয়ান্টাম ওয়েল বলা যেতে পারে, যেখানে পার্টিকেলগুলো কখনোই এই প্লেন ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। আর কোয়ান্টাম ওয়্যারগুলো সবসময় ওয়ান ডাইমেনশনাল ডাইরেকশনে চলাচল করতে পারবে, সেরকম পার্টিকেলের কনফাইনমেন্ট করাতে হবে। আর ডটের ক্ষেত্রে খুব ছোট একটা রিজিয়নের মধ্যে পার্টিকেলকে আবদ্ধ রাখতে হবে। ক্লাসিফিকেশনের মধ্যে বাল্কের যে কনফাইনমেন্ট, বাল্ক মেটেরিয়াল বা নর্মাল সলিডের ক্ষেত্রে কোনো রকম কনফাইনমেন্ট করা হয় না পার্টিকেলসগুলোকে। কোয়ান্টাম ওয়েলের জন্য কনফাইনমেন্ট করা হয়েছে জেড ডাইরেকশনে, অর্থাৎ ফ্রি টু মুভ রাখা হয়েছে এক্স অ্যান্ড ওয়াই ডাইরেকশনে। আর কোয়ান্টাম ওয়্যারের ক্ষেত্রে আমরা এক্স ওয়াইকেও কনফাইনমেন্ট করে ফেলেছি এক্স ওয়াই ডাইরেকশনে, সুতরাং পার্টিকেলটা জেড ডাইরেকশনে মুভ করতে পারবে। এবং কোয়ান্টাম ডটের ক্ষেত্রে তিনটে ডাইরেকশনে, এক্স ওয়াই জেড তিনটে ডাইরেকশনে পার্টিকেলকে কনফাইন করা হয়েছে, সুতরাং কোনো দিকেই পার্টিকেলকে মুভ করতে দেওয়া যাবে না। এবার একটু ফিজিক্যাল এক্সপ্লেনেশন দিকে আসি আমি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে এই ন্যানো স্ট্রাকচারগুলো কাজ করে, কিভাবে কোয়ান্টাম ওয়েল কাজ করে। ধরো আমাদের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট রয়েছে, সেই স্টেটে যে এক্সামগুলো হয়, ধরো একদম প্রথম বোর্ডের যে পরীক্ষা এমপি এক্সাম, সেখানে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেয়, যেরকম 10 লাখ এরকম একটা সংখ্যার ক্যান্ডিডেট থাকে এমপি এক্সামে। এবং সেখানটায় দেখা যাচ্ছে যে যদি আমি গ্রুপিং করি, তাদের মার্কসের গ্রুপিং করি, যে এইভাবে 97 থেকে 98% কতজন স্টুডেন্ট পেয়েছে। তারপরে একটা গ্রুপিং করলাম বা ব্যান্ড তৈরি করলাম, যেটাতে আছে 98 to 99%-এর মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে। এবং তারপরে একটা ব্যান্ড তৈরি করলাম, সেটা হচ্ছে 99 থেকে 100% কত সংখ্যক স্টুডেন্ট পেয়েছে। এরকম ভাবে 1 থেকে 100%কে আমি বিভিন্ন রকম ব্যান্ডে ভাগ করে দিতে পারি। সেখানে স্টুডেন্টের সংখ্যা যদি প্লট করা হয়, নাম্বার অফ স্টুডেন্ট, এখানে যদি ওয়েস্ট বেঙ্গলের যে নাম্বার অফ স্টুডেন্ট এখানে যদি প্লট করা হয়, এনটা হচ্ছে সেই নাম্বার অফ স্টুডেন্ট যারা ওই পার্সেন্টেজে পেয়েছে, আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ যদি প্লট করি, এদিকে যদি পার্সেন্টেজ আমি প্লট করি, তাহলে দেখা যাবে যে খুব কম সংখ্যক স্টুডেন্ট তারা 99 থেকে 99 to 100% নাম্বার পেয়েছে। এবং এটা হচ্ছে 99 to 100 এই বিটটা। আর একটা স্লট নিলাম বা স্টুডেন্টের সংখ্যা পেলাম, যেটা বার ডায়াগ্রাম দিয়ে আমি বোঝাচ্ছি। দেখা যাচ্ছে যে সেখানে
98 to 99% যদি ধরি, তাহলে বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে সেই নাম্বারটা পেয়েছে, সেই জন্য এই কলামের উচ্চতাটা বেশি করে দেওয়া হলো। আর 97 to 98 যদি আর একটা কলামে নাম্বার অফ স্টুডেন্টকে আঁকি, তাহলে দেখা যাবে যে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট এই নাম্বারটি, এই ধরনের নাম্বার পেয়েছে। এই ধরনের কলাম স্ট্রাকচার পাওয়া যাবে। কিন্তু যদি স্টুডেন্টের সংখ্যা 10 লাখ বা এই ধরনের 10 লাখ এই টাইপের হয়, লাখের অর্ডারের হয়, তাহলে এই যে গ্যাপের ডিফারেন্স, এই যে গ্যাপের ডিফারেন্সগুলো, এখান থেকে এটার ডিফারেন্স বা এটার থেকে এটার ডিফারেন্স, এটা অনেকটাই কম হবে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সেটাতে যদি আমি ডিস্ট্রিক্টে নামিয়ে আনি, যে ডিস্ট্রিক্টের নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আমি এই স্ট্রাকচারটা তৈরি করব, এই সেম গ্রাফ, কলাম গ্রাফ আমি তৈরি করব, তাহলে দেখা যাবে যে এই যে কলাম গ্রাফের যে লেভেলের ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি হবে, আরো বেড়ে যাবে। এই লেভেলের ডিফারেন্সটা আরো বেড়ে যাবে। কেননা নাম্বার অফ স্টুডেন্ট যদি কমিয়ে ফেলি, তাহলে এই যে রিলেটিভ পার্সেন্টেজ অফ নাম্বার অফ স্টুডেন্ট, এদের যে ডিফারেন্স, সেটা অনেক কি হবে, বেড়ে যাবে। এবং সেটাকে যদি আরো ছোট করে নিই, আমার এরিয়াটাকে ছোট করতে করতে যদি একটা স্কুলে নিয়ে যাই, মানে একটা ডিস্ট্রিক্টে তো অনেক স্কুল থাকে, সেখানে দেখবো যে এই 99 থেকে 100% হয়তো 2-1 জন পেয়েছে। তার তুলনায় অনেক বেশি ছেলে পেলে দেখা যাচ্ছে যে 98 to 9%, 99% পেয়েছে, বেশি অনেক লোক, অনেক স্টুডেন্ট। এবং তার তুলনায় অনেক বেশি স্টুডেন্ট 97 to 98% মধ্যে অনেক বেশি ছেলেপেলে পেয়েছে। এরকম ভাবে আমি যদি দেখি, তাহলে এই গ্যাপগুলো ক্রমশ কিন্তু বাড়তে থাকবে। এই যে গ্যাপগুলো, হাইটের ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে একটা বিষয় বলা ভালো, আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট প্লট না করে যদি টোটাল নাম্বারের একটা ফ্র্যাকশন প্লট করি, তাহলে ব্যাপারটা আরো প্রমিনেন্ট হয়। ধরে নাও এই N0টা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, যেখানে এই এনটা হচ্ছে ফ্র্যাকশন। এনটা যদি উপরে রেখে দিই, যে যারা পার্টিকুলার স্টুডেন্টের সংখ্যাটা নির্দেশ করছে, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হতে পারে। তাহলে এই গ্রাফটা আরো ভালো করে বোঝা যাবে। যে আমি যদি আরো চিত্রটা ছোট করে আনি, ক্রমশ ছোট করতে থাকি, তাহলে দেখা যাবে যে এই গ্রাফের ডিফারেন্সটা, কলাম গ্রাফের ডিফারেন্সটা আরো বেড়ে যাবে। এবং পুরো স্টেটের যে চিত্রটা, সেটা তুমি যদি ওই একটা স্কুলের কোনো একটা সেকশনে নিয়ে গিয়ে পার্সেন্টেজগুলো মেলাতে চাও, তাহলে অবভিয়াসলি ওই পুরো স্টেটের যে হিসেব, সেটা পার্টিকুলার স্কুলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মিলবে না। এবং একটা ক্লাসের, একটা সেকশনের তুমি যদি আরো ছোট করে দাও নিজের গণ্ডিটা, যে 5টা কি 2টো স্টুডেন্ট নাও, তার মধ্যে যদি টোটাল ওই স্টেটের রেজাল্টটাকে 2টো বা 5টা স্টুডেন্টের সঙ্গে মেলাতে চাও, তাহলে ওই ডিফারেন্সটা আরো গড়বড় হয়ে যাবে। দুটোর রেজাল্টের ডিফারেন্স বিশাল দেখা দেবে। এটা এবার ওই সলিডের ক্ষেত্রে নিয়ে চলে আসি। ধরো একটা বাল্ক অফ সলিড বা একটা বড় স্ট্রাকচার সলিডের, সিলিকন ধরে নিতে পারো, সিলিকনের স্ল্যাব, তার মধ্যে ধরো 10⁻23 এই সংখ্যক, এই অর্ডারের মলিকিউলস থাকে। তাহলে তাদের বিহেভিয়ার আমরা একসঙ্গে দেখতে পাই, এবং এটা হচ্ছে বাল্ক বিহেভিয়ার। এই বাল্ক বিহেভিয়ার না দেখে তুমি যদি এখানে 7-8টা মলিকিউলস একসঙ্গে নাও, বা একটা ন্যানো ফিল্ম নিলে, যেটা একটা শীটের মতো, এবং যার এরিয়াটা অনেক বড় হলেও তার উচ্চতাটা খুব কম, ন্যানো অর্ডারের হচ্ছে, ন্যানোমিটার অর্ডারের হচ্ছে, এরকম হলে
এই শীটটার ন্যানোফিল্মের যে বিহেভিয়ার সেটা এই বাল্ক মেটেরিয়ালের সঙ্গে থেকে অনেকটা আলাদা হবে। কারণ এই যে থিকনেসটা, এই থিকনেসটা জুড়ে হয়তো সাধারণত একটা বা দুটো অ্যাটমের লেয়ার রয়েছে। তাহলে তার বিহেভিয়ার এই বাল্ক মেটেরিয়ালের বিহেভিয়ারের সঙ্গে অনেক ডিফার করবে, এবং এটার বিহেভিয়ার দিয়ে এই ন্যানোফিল্মের বিহেভিয়ারকে এক্সপ্লেন করা যাবে না। তার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হবে। সেই জন্য আমরা যখনই লো লেভেল বা লো ডাইমেনশনাল সলিডে চলে আসব, তখনই আমাদের তার ট্রিটমেন্ট একদম অন্য ধরনের হবে, এবং তার যে ফিজিক্যাল বিহেভিয়ার সেটাও বাল্ক মেটেরিয়ালের থেকে পুরোপুরি ডিফারেন্ট হবে। আমরা সেই জন্য এর যে বিহেভিয়ার প্যাটার্ন সেটাকে এক্সপ্লেন করার জন্য কোনোভাবেই ক্লাসিক্যাল ফিজিক্সকে ব্যবহার করতে পারবো না। এবার আসি টাইপ 1 এবং টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে। মানে কিভাবে কনফাইনমেন্ট করা যেতে পারে তার একটা ধারণা এখানে পাবো আমরা। কনফাইনমেন্ট করার জন্য দরকার, অনেকভাবে করা যেতে পারে, তার একটা উপায় হচ্ছে হেটেরো জাংশন। হেটেরো জাংশন, হোয়াট ইজ হেটেরো জাংশন? নামটা শুনেই মনে হচ্ছে যে টু ডিসিমিলার সেমিকন্ডাক্টরস with different band gaps can be joined to form heterojunction। অর্থাৎ দুটো সেমিকন্ডাক্টর নিতে হবে, অবভিয়াসলি তাদের ব্যান্ড গ্যাপের যে প্যাটার্ন সেটা একরকম হবেই, তার কোনো মানে নেই। তুমি ধরে নাও যে সাবস্টেন্স এর ব্যান্ড গ্যাপ এতটুকু, আর সাবস্টেন্স বি সেটার ব্যান্ড গ্যাপ বেশ বেশি, ধরে নাও এতখানি। এবার সাবস্টেন্স এর সঙ্গে বা মেটেরিয়াল এর সঙ্গে মেটেরিয়াল বি যখন আমরা জুড়ে দেব, সেই জাংশনটাকে বলা হবে হেটেরো জাংশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস টপিক অর সেমিকন্ডাক্টর ন্যানো ডিভাইসেস। আমরা এই দুটো কি আঁকলাম এ আর বি মেটেরিয়ালের ক্ষেত্রে? এখানে কন্ডাকশন ব্যান্ড আঁকা হয়েছে সিবি, আর নিচে এটা ভ্যালেন্স ব্যান্ড আঁকা হয়েছে। সেম মেটেরিয়াল বি এর ক্ষেত্রেও একই রকম, এখানে মেটেরিয়াল বি এর ভ্যালেন্স ব্যান্ড আর উপরে আছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এই মাঝের এইটুকু কি? মাঝের এইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ ফর মেটেরিয়াল বি, এটাকে আমি ই এ বলতে পারি। আর এই এ মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা ই এ নাম দিলাম, এটা মনে হয় ভুল লিখে ফেলেছি, বি মেটেরিয়ালের ক্ষেত্রে ই বি হবে ব্যান্ড গ্যাপ। এই দুটো মেটেরিয়ালের যখন জাংশন তৈরি করা হবে তখন এই জাংশনটাকে বলা হচ্ছে হেটেরো জাংশন, নামটা থেকেই সহজেই বোঝা যাচ্ছে। এবার মেটেরিয়াল বিটাকে স্যান্ডউইচ করে দেওয়া হলো দুটো মেটেরিয়াল এর মধ্যে, অর্থাৎ দুটো জাংশন আমি তৈরি করে নিচ্ছি। ধরে নাও মাঝখানে মেটেরিয়াল বি আছে, দুই পাশে মেটেরিয়াল, মাঝখানে মেটেরিয়াল বি রয়েছে, দুই পাশে মেটেরিয়াল ই রয়েছে, এই রকমের। এটা মেটেরিয়াল বি, এটা মেটেরিয়াল বি, আর আমি কি একটু এখানে ভুল বলে ফেললাম? ভিবি না, ঠিকই বলেছি, এখানে ঠিকই আছে। এই জায়গাটা দুই পাশে এ মেটেরিয়াল হবে, দুই পাশে এ মেটেরিয়াল, মাঝখানে বি মেটেরিয়াল, স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে। এবার যে রিজিয়নটা ইলেকট্রনের ক্ষেত্রে পারমিসিবল নয় সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। আমি এই কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা ব্যান্ড গ্যাপ কোনটা।
এই সমস্ত জায়গার মধ্যে ক্যারিয়ারগুলো থাকতে পারবে না, সেই ইলেকট্রন হোক বা হোল হোক, এই জায়গাগুলোর মধ্যে, এই রিজিয়নের মধ্যে থাকতে পারবে না ব্যান্ড স্ট্রাকচার যা আমরা এঁকেছি। কন্ডাকশন ব্যান্ডে উপরে কন্ডাকশন ব্যান্ড রয়েছে, নিচে ভ্যালেন্স ব্যান্ড রয়েছে সবটারই। এবং যদি একটা ইলেকট্রনকে এই নিচু জায়গাটায় ঢুকিয়ে দেওয়া হয় মেটেরিয়াল বি এর মধ্যে, তাহলে ইলেকট্রনটা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। যদি ইলেকট্রনটা লো এনার্জি হয়, তাহলে এখানে একটা ইলেকট্রন বসিয়ে দেওয়া হলো, যে ইলেকট্রনটার এনার্জি কিন্তু কম, এবং এটাকে বসিয়ে দেওয়ার জন্য এ লো এনার্জি থাকার জন্য এ এসকেপ করে যেতে পারবে না, যেন একটা ওয়েলের মধ্যে সে পড়ে গেছে। আর যদি এখানে একটা হোল তৈরি হয়, মূলত হোলগুলো তৈরি হয় ইলেকট্রনের জন্যই। ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে ট্রান্সফার হয়ে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হয়ে একটা হোল তৈরি হয়েছে এরকম ধরে নাও, তাহলে হোলটাও যেন ট্র্যাপড হয়ে যাবে এই ব্যারিয়ারের মধ্যে। এই অবস্থায় ইলেকট্রন এবং হোল পেয়ার যদি ট্র্যাপড হয়ে যায়, এবং সেটা ট্র্যাপ হওয়ার যে জায়গাটা বা প্লেসটা সেটা কিন্তু ডিফারেন্ট নয়, সেম প্লেসে বা সেম রিজিয়নে ইলেকট্রন এবং হোল দুটো কিন্তু একই জায়গায় এরা ট্র্যাপড হয়েছে। এই অবস্থায় এটাকে বলা হবে টাইপ 1 হেটেরো জাংশন। এটার নাম কি? টাইপ 1 হেটেরো জাংশন। যে হেটেরো জাংশনের জন্য ইলেকট্রন এবং হোল একই রিজিয়নে একই প্লেসে তারা ট্র্যাপড হয়, সেম প্লেসে তারা ট্র্যাপড হয়, এবং সেম প্লেসে তারা যেহেতু ট্র্যাপড হয়ে গেছে, সেম লেয়ারে যেহেতু তারা ট্র্যাপড হয়, সুতরাং রিকম্বিনেশনের জন্য এখানে টাইমটা খুব কম লাগবে এবং এফিশিয়েন্ট ফাস্ট রিকম্বিনেশন এখানে হতে পারে। এই ধরনের হেটেরো জাংশন আমি যদি মাল্টিপ্লি তৈরি করি বা দুটো তৈরি করি, তাকে বলা হবে ডাবল কোয়ান্টাম ওয়েল বা মাল্টিপল কোয়ান্টাম ওয়েল বলা হবে। যদি অনেকগুলো এরকম পরপর টেলর্ড করি, অর্থাৎ পরপর এই ধরনের জাংশন তৈরি করতে পারি, হেটেরো জাংশন তৈরি করতে পারি, তাকে বলা হবে মাল্টিপল কোয়ান্টাম ওয়েল সিস্টেম বা সুপার ল্যাটিস। এই সুপার ল্যাটিসের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপ বলতে আমি যেখানে ট্র্যাপিংটা হচ্ছে, ইলেকট্রন অথবা হোল ট্র্যাপিং হচ্ছে, এই ওয়েলগুলোর মধ্যে একটা ইন্টারাকশন কিন্তু হয়, এবং ইন্টারাকশনের ফলে এই সুপার ল্যাটিসদের কিছু বিহেভিয়ারও তৈরি হয়, যেটা কিনা বাল্ক মেটেরিয়ালের থেকে একদমই আলাদা বা নর্মাল যে সমস্ত জাংশন থাকে তাদের থেকে একদমই আলাদা। এবং এই সুপার ল্যাটিসের মধ্যে কোয়ান্টাম ওয়েলগুলো সাধারণত ইন্টারঅ্যাক্ট করে থাকে, এবং এই ইন্টারাকশনের জন্য তাদের ইলেকট্রনিক এবং অপটিক্যাল প্রপার্টি এদের উপর এফেক্ট পড়ে, এবং সেই ডিভাইসগুলোতে ইলেকট্রনিক অপটিক্যাল প্রপার্টি ইউজ করে বেশ কিছু নতুন ধরনের স্ট্রাকচার বানানো হয়, যেটা বাল্ক মেটেরিয়ালের থেকে একদমই আলাদা। তাহলে সুপার ল্যাটিস তৈরি করতে হলে এই ধরনের জাংশন পরপর তৈরি করে যেতে হবে, এমনভাবে তৈরি করতে হবে, ডিস্টেন্সটা এমনই রাখতে হবে যেন এই কোয়ান্টাম ওয়েলগুলো ইন্টারঅ্যাক্ট করতে পারে থ্রু দ্য পার্টিকেল অর থ্রু দ্য ক্যারিয়ার্স অফ দ্য সলিড। টাইপ 1 তো বললাম, তাহলে টাইপ 2টা কেমন হবে? টাইপ 2 জাংশনে কি হবে? টাইপ 2 হেটেরো জাংশনে দেখা যাবে যে ইলেকট্রনের জন্য যে হোলটা, ওয়েলটা, আর হোলের জন্য যে ওয়েলটা, তারা ডিফারেন্ট প্লেসে রয়েছে। যেরকম ধরে নাও এটা কন্ডাকশন ব্যান্ড
আর এখানে ভ্যালেন্স ব্যান্ড ফর এ মেটেরিয়াল। আরেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ধরনের রয়েছে, নিচের দিকে রয়েছে, দুটোই নিচে। কন্ডাকশন ব্যান্ডও যেরকম নিচের দিকে চলে গেল, ভ্যালেন্স ব্যান্ডও নিচের দিকে চলে গেল। আবার যদি এখানে এ মেটেরিয়ালটা বাইরের দিকে রাখি, তাহলে এরকম ভাবে জাংশন তৈরি হয়ে যাবে। এবার দেখো একটা ইলেকট্রন এখানে ট্র্যাপ হয়ে গেছে, এইখানে ট্র্যাপ হয়ে থাকলো, কিন্তু হোলগুলো সাধারণত এখানে ট্র্যাপ হবে বা এই জায়গাটায় ট্র্যাপ হবে। এই জায়গাটা ট্র্যাপ হতে পারবে না, কারণ এই জায়গাটা তো একটা ব্যান্ড গ্যাপ, এই গ্যাপে তো কোনো ক্যারিয়ার থাকতে পারে না। তাহলে হোল যদি এখানে থাকতে হয় বা এখানে থাকতে হয়, এখানে ইলেকট্রনের পজিশন খেয়াল করো, ইলেকট্রনের যে স্পেশাল পজিশন আর হোলের যে স্পেশাল পজিশন সেটা কিন্তু আলাদা। তাই জন্য এখানে এই ধরনের জাংশনের ক্ষেত্রে, হেটেরো জাংশনের ক্ষেত্রে ইলেকট্রন হোল রিকম্বাইন করতে গেলে টাইম বেশি লাগবে, এবং এই ধরনের জাংশনকে বলা হবে টাইপ 2 জাংশন। কিছু ক্ষেত্রে এই টাইপ 2 জাংশনেরও ব্যবহার রয়েছে, যেখানে রিকম্বিনেশন খুব ফাস্টলি না হলেও হবে, সেই সমস্ত জায়গায় এই ধরনের জাংশনকে ব্যবহার করা হয়। এবং সেখান থেকে সুপার ল্যাটিসও তৈরি করা যাবে। এবার আমরা চলে আসি যে কি করে আমরা কোয়ান্টাম ওয়েল, কোয়ান্টাম ওয়্যার বা কোয়ান্টাম ডট তৈরি করব ফ্রম দ্য বাল্ক মেটেরিয়াল। কিছু ফিগার প্রয়োজন। টাইপ 2 জাংশন দেখানো হচ্ছে এখানে। দেখো টাইপ 3, টাইপ 3 নিয়ে আমি কিছু বলছি না, টাইপ 3 আমাদের প্রয়োজন নেই এখানে। আমরা আবার আপাতত কি করে একটা বাল্ক মেটেরিয়াল থেকে কোয়ান্টাম ওয়েল তৈরি করব বা কোয়ান্টাম ওয়্যার অথবা কোয়ান্টাম ডট প্রিপেয়ার করা হবে সেটা এখানে বোঝার চেষ্টা করি। মেটেরিয়ালটা খেয়াল করো, এখানে দেওয়া হয়েছে, স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে বা মাঝখানে রয়েছে গ্যালিয়াম আর্সেনাইড, আর এর মধ্যে অন্য একটা মেটেরিয়াল রয়েছে সেটা হচ্ছে গ্যালিয়াম, তার সঙ্গে অ্যালুমিনিয়াম এবং আর্সেনিক। তাহলে Ga1-X AlX এখানে এক্স যেটা সেটা পরিবর্তন করা যায়, সেই জন্য এখানে ভ্যারিয়েবল হিসাবে এক্স কে নেওয়া হয়েছে। এটা ফ্র্যাকশন বোঝানো হচ্ছে যে কত ফ্র্যাকশন অ্যালুমিনিয়াম আর বাদ বাকিটা গ্যালিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়াম ডোপিং করা হয়েছে এরকম ভেবে নিতে পারো। তাহলে দুটো মেটেরিয়াল এখানে রয়েছে, দুটো মেটেরিয়ালের মধ্যে একটা গ্যালিয়াম আর্সেনাইড আর এটা Ga1-X AlX এই দুই পাশে Ga1-X AlX দেওয়া হয়েছে এবং তার মাঝে রয়েছে গ্যালিয়াম আর্সেনাইড, যার ফলে একটা কোয়ান্টাম কনফাইনমেন্ট হবে এখানটায়। যদি ইলেকট্রন ট্র্যাপড হয়ে যায় গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে, কেন ট্র্যাপড হয়ে যাবে আমি বলেছি তোমাদের। এখানে হেটেরো জাংশন তৈরি হবে এবং হেটেরো জাংশনের মধ্যে ইলেকট্রন ট্র্যাপড হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনটি যেন কোনোভাবেই এই দিকে অথবা এই দিকে তারা যেতে পারবে না। এটা আরো বড় করে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে এখানটায়। এখানে হোয়াইট যে প্লেনটা রাখা হয়েছে সেই প্লেনটার মধ্যে ইলেকট্রন বা হোলের মুভমেন্ট থাকবে, এবং ইলেকট্রনের মুভমেন্ট যদি এক্স ওয়াই এই দিকে হয়, অর্থাৎ একটা ডাইরেকশন এখানে দেখানো হয়েছে এক্স এর দিকে আর একটা ওয়াই ডাইরেকশন, এই এক্স ওয়াই প্লেনে এই সাদা রঙের যে হোয়াইট কালারের যে প্লেনটা সেটা রয়েছে, আর জেডের দিকে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে না। সুতরাং প্রপাগেশন ভেক্টরের বা প্রপাগেশন কনস্ট্যান্টের ভ্যালু সেটা কে এক্স আর কে ওয়াই এর উপর ডিপেন্ড করবে, কে জেড এখানে নেই।
এই ধরনের ট্র্যাপিং করা হলে ইলেকট্রনের মুভমেন্ট শুধুমাত্র এক্স ওয়াই প্লেনেই ফ্রি থাকবে, যেটার দিকে কনফাইনমেন্ট হলো, সেই জন্য এটাকে বলা হবে কোয়ান্টাম ওয়েল। এবার এই কোয়ান্টাম ওয়েল থেকে আবার কোয়ান্টাম ওয়্যারও তৈরি করা যেতে পারে। এখানে যেরকম ট্র্যাপিং হয়ে গেল, একটা কোয়ান্টাম কনফাইনমেন্ট তৈরি করা হলো বিটুইন গ্যালিয়াম আর্সেনাইড এবং Ga1-x AlX AS। অর্থাৎ ইলেকট্রনকে যদি এখানে ছেড়ে দাও তাহলে এই যে হোয়াইট যে প্লেনটা আছে এটার মধ্যেই তার মুভমেন্ট হবে, সে কিন্তু এইদিকে অথবা এদিকে যেতে পারবে না। না পারার কারণ হচ্ছে এই এখানে দেওয়া আছে যে ধরো এই ধরনের ট্র্যাপিং যদি এই জায়গাটায় হয়ে যায়, এই জায়গাটার মধ্যে যদি ইলেকট্রনের ট্র্যাপিং হয়ে যায়, তাহলে সে তো এদিকেও যেতে পারলো না, এদিকেও যেতে পারলো না, কারণ এনার্জিটা ইলেকট্রনের কম। সে কিভাবে এই ব্যারিয়ারটাকে ভেদ করে যেতে পারবে? কোনোভাবে ব্যারিয়ারের মধ্যে যেতে পারবে না, যেহেতু কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাবে, ভি ইমাজিনারি হয়ে যাবে, এটসেট্রা। আমি সেটাতে ডিটেলসে যাচ্ছি না। এবার দেখো আমরা এই 2 ডাইমেনশনাল মুভমেন্ট থেকে বা কোয়ান্টাম ওয়েল থেকে কিভাবে কোয়ান্টাম ওয়্যারকে তৈরি করব, সেটা এখানে একটা মানে হাউ টু প্রিপেয়ার কোয়ান্টাম ওয়্যার, কি করে আমরা কোয়ান্টাম ওয়্যারটাকে তৈরি করব, সেটার একটা এখানে মোটামুটি এক্সপ্লেনেশন দেওয়া আছে। কি করতে হবে? ফটো লিথোগ্রাফি করতে হবে এবং ফটো ইচিং করতে হবে। লিথোগ্রাফির প্রসেস তোমরা দেখেছো যে কিছু অঞ্চলকে ঢেকে দেওয়া হয়, যার ফলে সেখানে আর ফটো ইচিং করা যায় না। সেই জন্য কিছু অঞ্চলকে ঢেকে রেখে, ধরো এই অঞ্চলগুলোকে ফটো ইচিং করা হলো না, তার নিচের অংশগুলোকে ফটো ইচিং করে এখানে গ্রুপ করা হলো। ধরো এখানে গ্রুপ করে দেওয়া হয়েছে এই মাঝখানটায়, এর পাশেও এই, তার ডান পাশে এক্সট্রিম রাইটেও তাই গ্রুপ করে দেওয়া হয়েছে, এখানেও গ্রুপ করে দেওয়া হয়েছে ফটো ইচিং প্রসেসে, মানে ফটো লিথোগ্রাফি এবং ইচিং প্রসেস, এই দুটো একসঙ্গে করে এরকম ভাবে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারে নিয়ে যাওয়া হয়েছে। এবার ইলেকট্রনকে যদি মুভ করতে বলা হয় তাহলে দেখা যাবে যে এই জেড এর দিকে তো কোনো মুভমেন্ট আগে থেকেই ছিল না, এক্স ওয়াই প্লেনে হলো, এইবার শুধুমাত্র সে এক্স এর দিকে মুভ করতে পারবে, ওয়াই এর দিকেও কিন্তু মুভমেন্ট তার বন্ধ হয়ে যাবে। কি করে ওয়াই এর দিকে মুভমেন্ট বন্ধ হয়ে যাবে? এখানটায় এই উপর নিচে যদি ওয়াই ডাইরেকশনে থাকে তাহলে উপর নিচে মুভমেন্ট করতে পারবে না, কারণ এইখানে ট্র্যাপিং করা হয়েছে, যেহেতু এই হোয়াইট যে ক্রিস্টালটা মানে গ্যালিয়াম আর্সেনাইডের ক্রিস্টালটা, তার মধ্যে পোটেনশিয়াল অনেকটা কম থাকে, সেই জন্য ইলেকট্রনটা বাধ্য হয়ে জিএএস এর মধ্যে মুভ করবে। গ্যালিয়াম আর্সেনাইডের যে ডোপিং করা অঞ্চল তার মধ্যে যাবে না, সেটা স্বাভাবিকভাবেই। এবং তার মুভমেন্টের আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে এই ডাইরেকশনে, অর্থাৎ হরাইজন্টাল ডাইরেকশনে সে আর যেতে পারবে না। এখানে দেখো হরাইজন্টাল ডাইরেকশনে ইলেকট্রনের যাওয়ার একটা প্রবাবিলিটি ছিল, কিন্তু এখানে আর যেতে পারবে না, কারণ এটা গ্রুপ করে ফেলে দেওয়া হয়েছে, সুতরাং এটা কনফাইনমেন্ট করা হয়েছে। আর এই যে কনফাইনমেন্টটা, এটা এই যে ডাইমেনশন অফ দ্য শিট, এটা কিন্তু ফিল্ম বলতে পারো, ডাইমেনশন অফ দ্য ফিল্ম বা থিকনেস অফ দ্য ফিল্ম, এটা মোটামুটি 1 to 100 ন্যানোমিটার হতে হবে, যাতে 1 to 100 ন্যানোমিটারের মধ্যে এটা কনফাইনমেন্ট হয়ে যায়। তাহলে এই হরাইজন্টাল ডাইরেকশনে যেহেতু গ্রুপ করা হয়েছে, তাই জন্য যেতে পারছে না, তার উপর নিচে যেতে পারছে না, এর জন্য যে গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে পোটেনশিয়াল কম, বা এই ব্যান্ড গ্যাপটা এমনই যেন হেটেরো জাংশনের মধ্যে সে ট্র্যাপড হয়ে আছে। আর দ্বিতীয়ত শুধুমাত্র এই এখানে যদি এটা এক্স ডাইরেকশন হয়, এক্স এর ডাইরেকশনে ইলেকট্রনের মুভমেন্ট হতে পারে। এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে কোয়ান্টাম ওয়্যার। এবং কোয়ান্টাম ওয়্যারে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ডাইরেকশনে, একটা ডাইরেকশনে সে যেতে পারে। এখানে আরেকটু ভালো করে দেখানো হয়েছে, শুধুমাত্র মুভমেন্টটাই এই ডাইরেকশনে হচ্ছে, অর্থাৎ এক্স ডাইরেকশনে হচ্ছে, তার হরিজন্টাল ডাইরেকশন এবং ভার্টিক্যাল ডাইরেকশন দুটোতেই আটকে দেওয়া হয়েছে ইলেকট্রনকে, বা কনফাইনমেন্ট করে দেওয়া হয়েছে। এবার এই গ্যালিয়াম আর্সেনাইডের যে ডাইমেনশন বা থিকনেস, সেটাও
ওই ন্যানোমিটার অর্ডারেরই হবে, অর্থাৎ 1 to 100 ন্যানোমিটার। এরপরে দেখো, আমি যদি এই অংশটাকে আর এই অংশটাকে ফটোলিথোগ্রাফিক এবং ইচিং প্রসেসে দুই পাশ থেকে কিছুটা আলাদা করে ফেলে দিয়ে আমি এরকম একটা পিলার লাইক স্ট্রাকচার তৈরি করতে পারি, এবং এক্স ডাইরেকশনে এর কনফাইনমেন্ট যদি ন্যানোমিটার অর্ডারের হয়, তাহলে একটা ছোট্ট জায়গা তৈরি হবে যেখানে এই হোয়াইট রঙের যে ভলিউমটা সেটা খুব কম হবে, তার যে কোনো দিকে এক্স ওয়াই জেড তিনটে ডাইরেকশনের ডাইমেনশনই কয়েক ন্যানোমিটার বা সাম টেন্স অফ ন্যানোমিটার অথবা সাম হান্ড্রেডস অফ ন্যানোমিটারের মধ্যে হবে। এই স্ট্রাকচারের মধ্যে যদি এই হোয়াইট রঙের যে স্ট্রাকচারটা আছে এর মধ্যে গ্যালিয়াম আর্সেনাইড রয়েছে, এর মধ্যে যদি ইলেকট্রনকে কনফাইন করা হয় বা হোলকে কনফাইন করা হয়, তাহলে এটাকে বলা হবে কোয়ান্টাম ডট। এটাও ওই ন্যানো ওয়্যারস থেকে তৈরি করা যেতে পারে, এবং ন্যানো ওয়্যারসের পরে ন্যানো ডটটা তৈরি করা হয়। এখানে ইলেকট্রনের বিহেভিয়ার, যেহেতু একদমই ইলেকট্রনগুলোকে প্রায় আইসোলেট করে ফেলেছো বা কনফাইনমেন্ট করে ফেলেছো ন্যানো স্ট্রাকচারের মধ্যে, সেই জন্য বাল্ক স্ট্রাকচারের থেকে ইলেকট্রনের বিহেভিয়ার একদমই ডিফার করে যাবে, প্রচুর ডিফারেন্স হবে। এবং এই ধরনের স্ট্রাকচার বা ডিভাইস তৈরি করতে হলে যে প্রসিডিওর ফলো করতে হবে বা যে প্রসেসে এগুলো করা হয়, সেগুলো সবই কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং এর অংশ। কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং এ এই সমস্ত বিষয়গুলো শেখানো হয়, যে কিভাবে ফটোলিথোগ্রাফিক প্রসেস এবং ইচিং প্রসেসে কোয়ান্টাম ডটগুলোকে তৈরি করতে হবে, যেটাকে জিরো ডাইমেনশন হিসাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। কিন্তু এইগুলোর অ্যাপ্লিকেশন কি? এই যে কোয়ান্টাম ডট বা কোয়ান্টাম ওয়্যার তৈরি করা হচ্ছে, এগুলো অপটো ইলেকট্রনিক্সে, ফোটোনিক্সে এবং কোয়ান্টাম ইনফরমেশন প্রসেসিং, সোজা কথা ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়েও আজকাল ব্যবহার হচ্ছে। এবং সিকিউর কমিউনিকেশনে, অর্থাৎ কমিউনিকেশন ফ্রড যাতে না হয়, ক্রস টক যাতে না হয়, কোনোভাবে লিঙ্ক ফেলিওর যাতে না হয়, অথবা ক্রস লিঙ্ক যেন না হয়, হ্যাক যদি না করা যায়, সেই জন্য সিকিউর কমিউনিকেশনে এই কোয়ান্টাম ডট বা কোয়ান্টাম ওয়্যারের ব্যবহার হচ্ছে। কোয়ান্টাম ক্রিপ্টোলজিতে এর ব্যবহার রয়েছে। এবার চলে আসি কোয়ান্টাম মেকানিক্সের কথায়, যে আমরা কিভাবে জিরো পয়েন্ট এনার্জিগুলোকে বার করব। আমি প্রথমেই বলেছি যে কোয়ান্টাম ন্যানো স্ট্রাকচারে কোয়ান্টামকে ব্যবহার করতেই হবে, যেহেতু বিহেভিয়ারটা একদমই ছোট ডাইমেনশনের মধ্যে দেখা হচ্ছে, সেই জন্য। এবং নন রিলেটিভিস্টিক ট্রিটমেন্ট করলে হয়ে যাবে, কারণ লো এনার্জির ইলেকট্রনের কথা এখানে ধরা হচ্ছে। সেই জন্য আমরা কি করব, কোয়ান্টাম মেকানিক্সের এখানে ব্যবহার করব, যার ফলে আমরা জিরো পয়েন্ট এনার্জিগুলোকে পেয়ে যাব। প্রথমে আমরা কোয়ান্টাম ওয়েলের ক্ষেত্রে করছি। কোয়ান্টাম ওয়েল কিভাবে কনসিডার করা হয় ম্যাথমেটিক্যালি দেখো, ধরো একটা রিজিয়ন রয়েছে যার দুই দিকে পোটেনশিয়াল ইনফিনিটি আর মাঝে পোটেনশিয়াল জিরো। তাহলে এখানে একটা ইলেকট্রন বা কোনো পার্টিকেলকে যদি রাখা হয়, সে কোনোভাবেই ইনফাইনাইট পোটেনশিয়ালের দিকে যেতে পারবে না, এবং এটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল হিসাবে আমি কনসিডার করতে পারি। কিন্তু কনফাইনমেন্টটা করা হয়েছে শুধুমাত্র জেড ডাইরেকশন, এটা ধরে নাও। তাহলে বাদ বাকি দুটো ডাইরেকশন এক্স আর ওয়াই এর দিকে সে চলতে পারে। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় কোয়ান্টাম ওয়েল। তোমরা এর আগেই জেনেছো। এই ওয়েলটা কিভাবে তৈরি করা হয় এখানে এর আগে আমি বুঝিয়েছি।
এবং সেখানে এই ধরনের শ্রোডিঞ্জার ইকুয়েশন আমি যদি জেড এর দিকে লিখে নিই তাহলে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m d2 dz2 psi z প্লাস vz psi z ইকুয়াল টু ই psi z এরকম লেখা হচ্ছে এটাকে। আর বাদ বাকি দুটো দিকে কিন্তু কনফাইনমেন্ট করা হয়নি। এইবার আমি psi z কে যদি মানে ওয়েভ ফাংশনটাকে যদি আমরা পেতে চাই তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে এবং সঙ্গে সঙ্গে নরমালাইজেশন করতে হবে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোনো একটা জায়গায় আছে, অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি নয়, এখানে কনফাইনমেন্টটা অ্যাকচুয়ালি 0 টু LZ পর্যন্ত হবে। তাহলে রিজিয়ন অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি না নিয়ে যদি 0 টু LZ নিয়ে নিই তাহলে সেটা ওই নরমালাইজেশন কন্ডিশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে এবং অল স্পেস ইন্টিগ্রেশন থেকে আমরা আমাদের ইন্টিগ্রেশন রিজিয়নটাকে ছোট করতে পারবো। সেখান থেকে আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট বার করে ফেলতে পারবো এবং এইখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা এখানে এই ধরনের সলিউশন আমরা পেয়ে যাবো ওয়েভ ফাংশনের। তার জন্য এটা তো পার্টিকুলার কোন একটা স্টেটের জন্য বা কোয়ান্টাম নাম্বারের জন্য ওয়েভ ফাংশন। তাহলে কমপ্লিট সলিউশন কত হবে? কমপ্লিট সলিউশন করতে হলে এটার সুপারপজিশন করতে হবে এই ধরনের ওয়েভ ফাংশনের এবং প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড থাকবে সামনে একটা। এটাই হচ্ছে জেনারেল সলিউশন অফ দ্য কোয়ান্টাম ওয়েল। আর এনার্জি কত হবে? এনার্জি এর আগে আমরা এই কোয়ান্টাম মেকানিক্সে দেখেছিলাম যে কোয়ান্টাম ওয়েলের জন্য এনার্জি হয় n স্কোয়ার পাই স্কোয়ার h কার স্কোয়ার বাই টুয়াইস ml স্কোয়ার, এই ধরনের একটা এক্সপ্রেশন আসে যেখানে n ইকুয়াল টু 0 এক্সক্লুড করা হয়েছে। কারণ জিরোটাকে যদি ইনক্লুড করি আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল দ্বারা সেখানে দেখব যে পার্টিকেলকে একদম উইদাউট এনি আনসার্টেন পজিশন কনফাইন করতে পেরেছি, যেটা কোনোভাবেই কোয়ান্টাম মেকানিক্স সমর্থন করবে না। সেজন্য এখানে কোয়ান্টাম নাম্বার 0টাকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, 1 থেকে শুরু করা হয়েছে। এবার কোয়ান্টাম ওয়্যার তোমরা জানো যে পার্টিকেলকে দুই দিক থেকে কনফাইন করতে হবে, সুতরাং তার পোটেনশিয়ালগুলোও এই দুই ধরনের আগে নেওয়া হয়েছিল। জেড এর দিকে কনফাইন করা হচ্ছে, অর্থাৎ জেড এর দিকে পোটেনশিয়ালটা আমরা ইনফিনিটি 0 আবার ইনফিনিটি এরকম পরপর নিয়েছিলাম। এইবার কিন্তু দুটো দিকে এরকম পোটেনশিয়ালের ব্যবস্থা রাখতে হবে। তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা ওয়াই আর জেড এর দিকে যদি এরকম ভাবে নিয়ে নিই, আগে শুধু জেড এর দিকে করেছিলাম, এখন ওয়াই আর জেড এর দিকে নেব। ফ্রি টু মুভ রেখেছি আমরা এক্স এর দিকে, সুতরাং সেই ব্যাপারটা এখানে রাখা হয়নি। ওয়াই আর জেড এর জন্য আমাদের ওয়েভ ফাংশন যেরকম ওয়েলের ক্ষেত্রে শুধুমাত্র জেড এর দিকে পেয়েছিলাম, একই ধরনের ওয়েভ ফাংশন পাবো এবং একসঙ্গে ওয়াই আর জেড এর জন্য যে কোয়ান্টাম নাম্বার দুটো পেয়েছিলাম সেই দুটো কোয়ান্টাম নাম্বারকে এখানে ব্যবহার করতে হবে। মনে রাখবে কোয়ান্টাম মেকানিক্সে একটা রুল রয়েছে যে যত দিকে তুমি কনফাইন করবে ততগুলো কোয়ান্টাম নাম্বার এসে হাজির হবে। যদি 3D কনফাইন্ড হয় তাহলে 3টে কোয়ান্টাম নাম্বার আসবে, যদি 1D তে কনফাইন্ড হয় তাহলে একটা কোয়ান্টাম নাম্বার আসবে। তাহলে এখানে যে কোয়ান্টাম নাম্বারের সংখ্যা একটা ny আর একটা nz। হাইড্রোজেনে দেখবে 3 ডাইমেনশনাল সলভ করা হয়, সেখানে তোমরা নিশ্চয়ই মনে রাখবে যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল একটা কোয়ান্টাম নাম্বার আসে n, তারপর একটা l, তারপর একটা ml, এই 3টে কোয়ান্টাম নাম্বার আসে। কেন? হাইড্রোজেনটাকে তুমি 3D তে সলভ করো, তাহলে যত ডাইমেনশনে তুমি সলভ করবে ততগুলো করে কনস্ট্যান্ট বা কোয়ান্টাম নাম্বার এসে হাজির হবে। এখানেও তাই, দুটো কোয়ান্টাম নাম্বার এখানে পেয়েছি। আরেকটা জিনিস তোমাদের এর সঙ্গে বলে রাখি, যদিও এটা হাইড্রোজেনের প্রবলেমটা আমি আলোচনা করা এখানে একটু অন্যরকম হবে, তাও আমি হাইড্রোজেনের কথা উল্লেখ করলাম এই কোয়ান্টাম নাম্বারের সংখ্যার জন্য। হাইড্রোজেনে কিন্তু হাইড্রোজেন প্রবলেম যখন সলভ করা হয় তখন এমএস ব্যাপারটা বা স্পিন ব্যাপারটা আসে না মোটেও।
এবং স্পিনটা কিন্তু অনেক পরে এসেছিল, এমএসটা অনেক পরে এসেছিল। তাহলে 3D হাইড্রোজেন প্রবলেম শর্ডিঞ্জার ইকুয়েশন যখন সলভ করা হয়, তিনটে কোয়ান্টাম নাম্বার এখানে আসে, প্রিন্সিপাল, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারের পরে আসে ম্যাগনেটিক অরবিটাল এমএল, যেটা, আর এমএসটা কিন্তু ওখান থেকে আসেনি, এমএস এর অরিজিন আলাদা। যাই হোক, এখানে আমরা যেহেতু কনফাইনমেন্ট দুই দিকে করেছি, সুতরাং দুটো কোয়ান্টাম নাম্বার এখানে এসে উপস্থিত হয়েছে, আর তার জন্য ওয়েভ ফাংশন এটা, এর জেনারেল ওয়েভ ফাংশন তুমি পেতে পারো, কিন্তু সেটার জন্য সামেশন নিতে হবে, একটা প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড রাখতে হবে, আগের মতো করেই সামেশন হিসেবে লিখতে হবে। আমরা অ্যাকচুয়ালি এখানটাই এনার্জিটা নিয়ে বেশি কনসার্ন, যে এনার্জিটা কত হবে, এই হচ্ছে এনার্জি। আর যদি কোয়ান্টাম ডট হয় তাহলে তিনটে কোয়ান্টাম নাম্বার আসে, শর্ডিঞ্জার ইকুয়েশন এই 3D তে সলভ করতে হবে এবং তিনটে কোয়ান্টাম নাম্বার এসে উপস্থিত হবে। ওয়েভ ফাংশনটা দেখে নাও একটু, এখানে তিনটে নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে মাল্টিপ্লাই করা হয়েছে বলে 2/Lx √2/Lx 2/Ly 2/Lz মাল্টিপ্লিকেশন করে 8 হয়ে গেছে, এবং তিনটে কোয়ান্টাম নাম্বার এখানে ইনভলভ আছে তিনটে ডাইরেকশনের জন্য। একইভাবে এনার্জিটাও পাওয়া যাবে, তিনটে ডাইরেকশনের টোটাল এনার্জি অ্যাড করে 0 পয়েন্ট এনার্জি ওখান থেকে বার করা যাবে। যদি nx ny nz এর ভ্যালু তিনটেই 1 লেখো তাহলে সব থেকে কম এনার্জিটা পাওয়া যাবে। এখানে lx ly দেখা গেল সমান হলো, মানে তুমি যখন কোয়ান্টাম ডট তৈরি করছো, দুটোর দিকে ডাইমেনশন বা কনফাইনমেন্টের যে অর্ডার অথবা ডাইমেনশন যদি সমান করে দাও, lx ly বা lz যে কোনো দুটোকে সমান করে দিলে বা যে কোনো তিনটেকে সমান করে দিলে, তাহলে সেখানে ডিজেনারেসি চলে আসবে। অর্থাৎ তুমি ধরো lx ly যদি সমান করে দাও, lx ly কে আমি সমান করে দাও, ফর এক্সাম্পল nx কে 1 লিখলে, আবার ny কে ধরো 2 লিখলে, কেউ আবার কি করলো nx কে 2 লিখলো আর ny কে 1 লিখলো, এরকম লিখতে পারে। তাহলে এটার জন্য যা এনার্জি পাওয়া যাবে এটার জন্য একই এনার্জি পাওয়া যাবে যদি lx আর ly সমান হয়। তাহলে একই এনার্জিতে দুটো ওয়েভ ফাংশন যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডাবলি ডিজেনারেট, এটার কথাই বলছিলাম। এভাবে বেশি ডিজেনারেসি তৈরি করে যেতে পারে, এলজেড কে যদি সমান করো তাহলে ডিজেনারেট স্ট্রাকচার এখানে তৈরি হতে পারে কোয়ান্টাম ডটের ক্ষেত্রে। আমরা কি করলাম, কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে কোয়ান্টাম ডট, কোয়ান্টাম ওয়্যার এবং কোয়ান্টাম ওয়েল এগুলোর করসপন্ডিং এনার্জি বার করলাম, তার সঙ্গে সঙ্গে ওয়েভ ফাংশনটা বার করে রেখেছি, যাতে কি না অন্য যে কোনো প্রপার্টি ওয়েভ ফাংশন থেকে যদি বার করার প্রয়োজন হয় তাহলে আমরা বার করে নিতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা কিছুটা ফিজিক্যালি এই স্ট্রাকচারগুলো কিভাবে আনবো বা ল্যাবরেটরিতে কিভাবে তৈরি করা হবে তার ধারণা কিছুটা পেয়েছি কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিংয়ে।